গভীর জঙ্গল পেরিয়ে জনবসতিহীন এক নির্জন এলাকায় মাথা উঁচু করে দাঁড়িয়েছিল শান্তিধাম নামে এক জীর্ণ অতিথিশালা। প্রায় ১০০ বছরের পুরনো সেই পাথরের গাঁথুনি আর কাঠের কারুকার্য আজও তার অতীতের জৌলুস জানান দিচ্ছিল, যদিও তা এখন শুধুই এক ম্রিয়মাণ স্মৃতি। একসময় পর্যটকদের কোলাহলে মুখরিত এই অতিথিশালা গত কয়েক দশক ধরে পরিত্যক্ত। চারপাশে উঁচু উঁচু গাছের ঘন ছায়া আর রাতের বেলায় শিয়াল প্যাচকের বিভৎস ডাকে পরিবেশটা আরও থমথমে হয়ে উঠত, যেন অদৃশ্য কোনো সত্তা এই জায়গার প্রহরায় রয়েছে। শহরের একদল দুঃসাহসী ফটোগ্রাফার জয়, রাতুল, মেঘলা আর অর্ক একদিন সাহস করে সিদ্ধান্ত নিল এই পুরনো অতিথিশালায় একটি রাত কাটাবে। তাদের উদ্দেশ্য ছিল পুরনো স্থাপত্যের ছবি তোলা, নিস্তব্ধ রাতের জঙ্গলের রহস্যময় শব্দগুলো ক্যামেরাবন্দি করা, আর হয়তো নিজেদের ভয়কে জয় করা। সূর্য যখন পশ্চিম আকাশে ডুবতে শুরু করেছে, দিনের শেষ আলোটুকুও মিলিয়ে যাচ্ছে, ঠিক তখনই তারা অতিথিশালায় পৌঁছালো। মেইন গেটের মরিচা ধরার তালাটা ভাঙতেই একটা কর্কশ তীক্ষ্ণ শব্দ হলো, যেন অতিথিশালার দীর্ঘদিনের ঘুম ভেঙে এক চাপা দীর্ঘশ্বাস ফেলল। ভেতরে প্রবেশ করতেই একটা স্যাঁতস্যাঁতে পুরনো ধুলোর গন্ধ তাদের নাকে এসে লাগল। মাকড়সার জালে ঢাকা আসবাবপত্রগুলো জীর্ণ দশায় পড়ে আছে। একসময় হয়তো এই হলঘর আলো ঝলমলে ছিল, কিন্তু এখন টর্চের ম্লান আলোতেও মনে হলো যেন অন্ধকার আরও গভীর হয়ে উঠছে। রাত বাড়ার সাথে সাথে অতিথিশালার ভেতরের পরিবেশও পাল্টাতে লাগল। বাইরে শুরু হলো বাতাসের শোঁ শোঁ শব্দ, গাছের পাতাদের মধ্যে দিয়ে বয়ে যাওয়া বাতাসের ফিসফিসানি, যেন কেউ তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাইছে। জয় আর রাতুল যখন হলঘরে ক্যামেরা সেট করছিল, মেঘলা আর অর্ক ওপরের তলার ঘরগুলো দেখছিল। হঠাৎ ওপর থেকে মেঘলার এক তীব্র আর্তনাদ ভেসে এলো, আলো নিভে গেল! জয় আর রাতুল দ্রুত ওপরে ছুটে গেল। টর্চের আলো ফেলতেই দেখল মেঘলা থরথর করে কাঁপছে, যেন কোনো অদৃশ্য শক্তির প্রভাব এসে জমে গেছে। তার পাশে অর্কের মুখটা ভয়ে ফ্যাকাশে। অর্ক ভাঙা ভাঙা গলায় বলল, এক মুহূর্তের জন্য মনে হলো কে যেন আমাদের টর্চ নিভিয়ে দিয়েছে, কিন্তু কিন্তু এখানে তো কেউ ছিল না। জয় জোর করে হেসে বলল, হয়তো ব্যাটারির সমস্যা বা নিচেও কি মনের ভুল। কিন্তু তার নিজের গলাতেও কেমন যেন একটা কাঁপুনি ছিল। এই যুক্তি মেনে নেওয়া কঠিন ছিল, কারণ তাদের টর্চগুলো ছিল ব্র্যান্ড নিউ। সবার মনে একটা চাপা ভয় ঢুকে গেল, যা তারা প্রকাশ করতে পারছিল না। তারা সবাই দ্রুত নিচের হলঘরে এসে জড়ো হলো। একটি কেরোসিনের লণ্ঠন জ্বালিয়ে তারা মাঝখানে রেখেছিল। লণ্ঠনের ম্লান আলোয় অতিথিশালার পুরনো দেওয়ালের ছায়াগুলো আরো দীর্ঘ, আরো ভৌতিক হয়ে উঠছিল, যেন দেওয়ালের গায়ে মিশে থাকা অদৃশ্য অতিথিরা নড়ে চড়ে বসছে। ঘড়ির কাঁটা যখন রাত ২টোর ঘরে, তখন একটা অদ্ভুত কাণ্ড ঘটল। অতিথিশালার পেছনের দিক থেকে যেদিকে একটি পুরনো রান্নাঘর ছিল, সেখান থেকে খিলখিল হাসির শব্দ ভেসে এলো। হাসিটা মনে হলো ছোট একটি বাচ্চার, কিন্তু হাসির মধ্যে কোনো আনন্দ ছিল না, বরং একটা শীতল অশরীরী ভাব ছিল, যা রক্ত হিম করে দিচ্ছিল। সবাই ভয়ে একে অপরের দিকে তাকালো। রাতুল কাঁপা কাঁপা গলায় বলল, কে কে হাসছে? এ তো কোনো মানুষের হাসি নয়। জয়, যে নিজেকে সবচেয়ে সাহসী মনে করত, সে গলা খাঁকড়ি দিয়ে বলল, হয়তো শিয়াল বা কোনো বন্যপ্রাণীর আওয়াজ, চলো দেখি। এই বলে সে টর্চ নিয়ে রান্নাঘরের দিকে এগোতে লাগলো। বাকিরাও দ্বিধা সত্ত্বেও তার পিছু নিল। রান্নাঘরের কাছাকাছি যেতেই হাসির শব্দটা আরও স্পষ্ট হলো। এবার মনে হলো হাসিটা ঠিক তাদের পাশেই দাঁড়িয়ে কেউ হাসছে, তাদের দিকেই তাকিয়ে। জয় দরজার পাল্লাটা ঠেলতেই কচাত শব্দ হলো। টর্চের আলো ভেতরে ফেলতেই তারা দেখল রান্নাঘরের মেঝেতে একটি ছোট, নোংরা এবং এক চোখবিহীন একটি পুতুল পড়ে আছে। পুতুলটার ঠোঁটে লেগে আছে এক রহস্যময় হাসি।
তারা যখন পুতুলটার দিকে মনোযোগ দিয়ে দেখছিল, ঠিক তখনই পেছনের হলঘর থেকে এক জোরালো শব্দ হলো, যেন কোনো ভারী আসবাবপত্র সজোরে মেঝেতে আছড়ে পড়ল। শব্দের ধাক্কায় অতিথিশালার পুরনো কাঠের মেঝে কেঁপে উঠল। তারা সবাই রান্নাঘর থেকে ছুটে হল ঘরে ফিরে এলো। লণ্ঠনটা তখনও জ্বলছে, কিন্তু টেবিলের ওপর রাখা তাদের খাবারের বাক্সটা উল্টে পড়ে আছে। খাবারের টুকরোগুলো চারপাশে ছড়িয়ে ছিটিয়ে। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, একটা পুরনো দোলনা যেটা তারা ঢোকার সময় দেখেছিল এক কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে, সেটা এখন মৃদু মৃদু দুলছে, যেন কেউ কিছুক্ষণ আগেই তাতে বসেছিল এবং এইমাত্র নেমে গেল। এই দোলনা দোলানোর ছন্দ যেন তাদের হৃৎপিণ্ডের ছন্দকে আরো বাড়িয়ে দিচ্ছিল। চারজনের হাত পা ঠান্ডা হয়ে গেল, মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। এবার আর কারও কোনো সন্দেহ রইল না যে তারা একা নেই। এই অতিথিশালায় সত্যিই কোনো অদৃশ্য কিছুর উপস্থিতি আছে যা তাদের সাথে খেলছে।